আজ গল্প পালঙ্কে শুনবেন প্রত্যাবর্তন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মাথাটা আগে থেকেই ঝিমঝিম করছিল, আবার বোধহয় জ্বর আসছে। পাল্লা হরিশপুরের মাইনর স্কুলে পড়ি। বাবার হাতে পয়সা নেই, মা কান্নাকাটি করেন ছেলেটার লেখাপড়া হলো না। তাই পাল্লা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সরানন চাটুর্যে আমার সাবেক স্কুলের মাস্টারমশাইয়ের অনুরোধে পাল্লার মাইনর স্কুলে বিনা মাইনেতে পড়াতে দিয়েছেন। গ্রামের পুরুত ঠাকুর শ্রী গোপাল চক্রবর্তী দয়া করে তাঁর বাড়িতে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। আমি এখানে আজ বছরখানেক হলো। থাকতে পারিনে ভালোভাবে দু কারণে। সে কথা কেউ জানে না, মা জানতো। কিন্তু মা তো এখন নেই এখানে। প্রথম ম্যালেরিয়া জ্বরে ভুগছি আজ 1 বছর। কত ওষুধ খাচ্ছি, কিছুতেই সারে না। দ্বিতীয় কারণটা, আমার ছোট ভাই দেশে আছে, তার নাম নন্তু। বড় চমৎকার ছেলে সে, 7 বছর বয়স হলো। আমায় ডাকতো তাতা, ও তাতা। এখন দাদা বলেই ডাকে। সুন্দর দেখতে। নন্তুকে না দেখে বড় কষ্ট হয়। সেদিন টিফিনের ছুটি হওয়ার আগেই মাস্টারমশাইকে বলি, স্যার আমার জ্বর এসেছে। ননি মাস্টার আমার দিকে চেয়ে সহানুভূতির সুরে বললেন, আবার জ্বর? হ্যাঁ স্যার। বাড়ি যাবি? এখন হাঁটতে পারবো না স্যার। বেঞ্চিতে শুয়ে পড়। আয় দেখি, হাত দেখি। হাত দেখতে হলো না। গায়ে হাত দিয়েই বললেন, এর বড্ড জ্বর যে, গা পুড়ে যাচ্ছে, শুয়ে পড়। শুয়েই পড়ি বেঞ্চিতে। তারপর জ্বরে কখন অজ্ঞান হয়ে গিয়েছি। যখন জ্ঞান হলো তখন আমতলার স্কুল বোর্ডিংয়ে আমাদের ক্লাসের গোপালের তক্তাপোষে শুয়ে আছি। গোপাল আমার পাশে দাঁড়িয়ে বললে, কেমন আছিস বিনোদ? সে কোথা থেকে দৌড়ে এসেছে। গায়ে ঘাম, মুখ রোদে রাঙা হয়েছে। বললাম, দৌড়চ্ছিলি? হ্যাঁ, ষাঁড় তাড়াচ্ছিলাম। হেডমাস্টারের কপি ক্ষেত সাবার করেছে। আমার গায়ে হাত দিয়ে দেখ, জ্বর আছে? বেশ আছে। বাড়ি যাবি নে? হাঁটতে পারলেই যাব। তাই যা, এখানে শোবার জায়গা নেই। কোথায় থাকবি? বাড়ি যা। বাড়ি যাব কোথায় তাই ভাবি। এ আমার নিজের বাড়ি নয়। যার বাড়ি থাকি তিনি বাড়ি বাড়ি ঠাকুর পুজো করে বেড়ান। তার বাড়িতে খাটতে হয় খুব আমাকে। আমাকে তার ছোট মেয়েটাকে সর্বদা কোলে তুলে বসতে হয়। একটু যদি কেঁদে ওঠে খুকি, তার মা আমার ওপর চটে যান। একদিন মনে আছে, স্কুল থেকে বাড়ি গিয়েছি। খিদে আমার সমস্ত শরীর হালকা হয়ে গিয়েছে। খুকিকে আমার কোলে দিয়ে তার মা রান্নাঘরে ঢুকলেন। আমি আসবার আগে থেকেই খুকি কাঁদছিল। আমার কোলে উঠে আরও কাঁদতে লাগলো। আমি কত বোঝালাম, কত ছড়া বললাম, গান গাইলাম, কিছুতেই শুনলে না। কান্নাও থামলো না। ওর মা এমন রেগে গেলেন আমার ওপর, আমার কাছ থেকে খুকিকে নিয়ে
নিজে কোলে করে বসলেন। আমায় কিচ্ছু খেতে দিলেন না। রাত্রেও আমাকে ভাত দিতেন না বোধ হয়। রাত্রে চক্রবর্তী মশাই খেতে বসে বললেন, বিনোদ খেয়েছে? তখন কত রাত হয়ে গিয়েছে, খিদে অবসন্ন হয়ে পড়েছি। স্কুল থেকে এসে পর্যন্ত একগাল মুড়িও খাইনি। অন্য দিন এমন সময় কোন কালে আমার খাওয়া হয়ে যায়? পুরুত মশাই নবীনদার চণ্ডী মণ্ডপের দাবা খেলা আসর থেকে রোজই বেশি রাত করে ফেরেন। তারপর তিনি খেতে বসেন। খুকির মা বললেন, না। পুরুত মশাই বললেন, কেন? এত রাতেও খায়নি এখনো? জ্বর হয়েছে বুঝি? না, জ্বর হবে কেন, বসে পড়ছিল, তাই ভাত দিইনি এখনো। যাও ডেকে দাও, ছেলে মানুষ খিদে পেয়েছে, আমার পাশেই বসুক। তুমি খেয়ে উঠে যাও, দেবো এখন। না, ওকে ডাকো, জায়গা করে দাও এ পাশে। পুরুত ঠাকুরের কথায় আমায় জায়গা করে দিলেন খুকির মা। নয়তো আমি জানতাম রাত্রে তিনি আমায় না খাইয়ে রেখে দিতেন। কাউকে কিছু বলা আমার স্বভাব না। সেই বাড়িতেই ফিরে যাওয়ার কথা বলছে গোপাল। সেখানে আমার মা নেই। মা থাকলে আমায় দেখে রাস্তা থেকে ছুটে আসতেন। এখানে খুকির মা আমার জ্বর দেখলেই মুখ ভার করে বলবে, ওই এলেন অসুখ নিয়ে, কে এখন সেবা করবে? আমার তো বড্ড উপকার হচ্ছে ওকে দিয়ে। কুটোটুকু ভেঙে দুখানা করার উপকার নেই, শুধু সেবা করো। বার্লিলে, সাবুরে, কিছুই করতে হয় না ওকে। আমি ওকে কখনো কষ্টই দিই না। আমার রোজ জ্বর লেগেই থাকে। ওকে ডাকতে বা কিছু বলতে আমার লজ্জা হয়। উনিও আমার কাছে বড় একটা আসেন না। মিথ্যে বলবো না, সে বরং পুরুত মশাই যত রাত্রেই ফিরুন না কেন দাবা খেলে, অসুখ হয়েছে শুনলে আমার শিয়রে এসে বসে আমার হাত দেখবেন, গায়ে হাত দিয়ে জ্বর দেখবেন। স্ত্রীকে ডেকে বলবেন সাবু কি বার্লি করে দিতে, নিজে কাছে বসে খাওয়াবেন। সকালে উঠে গোবিন্দ ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন ব্যস্ত হয়ে, ও ডাক্তারবাবু, বিনোদ যে অমন ভুগতে লাগলো, পরের ছেলে আমার বাড়ি আছে, অমন করে পড়ে থাকলে মন বড় ব্যস্ত হয়, ওর অসুখের কিছু একটা বিহিত করুন। পুরুত মশাইকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। দুজনেই নিরীহ, কেউ ওদের মানে না, বরং ওরাই সবাইকে ভয় করে চলেন। বড় যদি হই, পুরুত মশাইয়ের দুঃখ আমি ঘোচাবো। ওর ছেলে নেই, আমি ওর ছেলে হব। না, ওদের বাড়ি আমি এখন যাব না। জ্বর আমার এবার খুব বেশি, হয়তো আরও বাড়বে। গোপালকে আমি বললাম, ভাই, আমি মার কাছে যাব। মার কাছে যাবি?
তোদের গায়ে? সে এখান থেকে 6 ক্রোশ রাস্তা। নদী পার হতে হবে কেউটে পাড়ার খেয়াঘাটে। পারবি কেন জ্বর গায়ে? তা হোক, তুই কাউকে বলিসনি। আমার পকেটে সরকারি ডাক্তারখানার ওষুধ আছে, আমি যাব। গোপাল রেগে গেল, বললে, দায় পড়েছে তোকে থাকতে দিতে। তোর যত বাজে আবদার। বাড়ি যাবি কি করে এই অসুখ গায়ে? বাড়ি যাবি বললেই হলো। আমার খাটে নেই জায়গা, দুজনে শোবো কোথায়? আমি রুগীর সঙ্গে এক বিছানায় শুই নে, বাড়ি যা। মনে বড় দুঃখ হলো, গরিব বলে সবাই হেনস্থা করে। গোপাল যে আমার এই অসুখ গায়ে তাড়িয়ে দেবে, তার মানেও তাই। আমি বাইরে এসে দাঁড়ালাম। বেলা এখনো 2 ঘন্টা আছে। শরীরটা একটু হালকা মনে হচ্ছে। এই 2 ঘন্টা হাঁটলে কেউটে পাড়ার খেয়াঘাট পর্যন্ত পৌঁছতে পারবো না? খুব পারবো। খেয়াঘাটের ইরাজদার যে ঘরে থাকে, বললে আমাকে একটু জায়গা দেবে না? গোপালের মতো নিষ্ঠুর তারা নয়, পুরুষ ঠাকুরের বউয়ের মতো নিষ্ঠুর তারা নয়। আচ্ছা ভাই, চললাম। বলেই রওনা হলাম বোর্ডিং থেকে। লুকিয়ে মাঠের রাস্তা ধরলাম। আমি জানি আমি বেশি দিন বাঁচব না। মাকে আমার দেখতেই হবে। কারো কাছে যাব না, মার কাছে যাব। চৈত্র মাস, অথচ এমন শীত করে এখনো। বেলা খুব বেড়েছে। মেঠো পথের দুধারে ঘেটু ফুল ফুটেছে কত। বাঘজনির ঠাকুর বাড়ি পার হয়ে ফলেয়া গ্রামের পথে পড়ে ছোট্ট খালের খেয়া। একখানা নৌকো আছে, মাঝি থাকে না। নিজেই নৌকো বেয়ে পার হয়ে ওপারে শিমুল তলায় বসি। শিমুল ফুল ফুটেছে গাছটাতে, টুপটাপ করে রাঙা ফুল ঝরে পড়ছে। শুকনো কঞ্চির বেড়া দিয়েছে পোড়া খালের ধারে ধারে। চাষিদের মুসুরি খেতে মুসুরি পেকে গাছ শুকিয়ে গিয়েছে, কিন্তু এখনো মুসুরি তোলেনি। ঘেটু ফুলের কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে পরন্ত রোধে। নিঃশ্বাস টেনে শুঁকি। কেবলই হাঁটছি, কিন্তু হাঁটতে পারিনি আর। পা ধরে আসছে। ফলেয়া গ্রামের পেছনে মস্ত বাঁশবাগানে মরা শুকনো বাঁশপাতার কেমন চমৎকার গন্ধটা। বাঁশবাগানের মধ্যে দিয়ে পথটা, তারপর আবার মাঠ। মাঠের মধ্যে বড় বড় একটা জঙ্গি ডুমুর গাছ। থলো থলো জঙ্গি ডুমুর পেকে টুপটাপ করছে গাছে। আমার গা বমি বমি করছিল। ডুমুর তলায় বসে বমি করলাম। গা কেমন ঝিমঝিম করতে লাগলো। জল তেষ্টা পেল। ঠান্ডা জল কই পাই? অবসন্ন হয়ে থাকলে চলবে না, মার কাছে পৌঁছতে হবে। কখনো একা একা এত দূর পথ হাঁটিনি। ভয় করছে। অন্য কিছুর ভয় আমার নেই,
চিলতেমারি গ্রামের শ্মশানটা রাস্তার ধারেই পড়ে। শ্মশানে নাকি কত লোক ব্রহ্মদত্তি দেখেছে, পেতনি দেখেছে। চিলতেমারি যেতে অবশ্য সন্ধে হবে না। হে ভগবান, যেন সন্ধ্যা না হয়। মাকে দেখতেই হবে, তার আগে যেন সন্ধ্যা না হয়, অথবা না মরি হে ঠাকুর। একটা কাদের বাড়ি পথের ধারে, দরজায় দাঁড়িয়ে বললাম, একটু জল দেবে? একটা 10-12 বৎসরের মেয়ে আমার সামনে এসে বললে, কি জাত? ব্রাহ্মণ। আমাদের জল খাবে? আমরা জেলে। তা হোক, দাও। মেয়েটি একটু পরে একখানা পাটালি আর 1 ঘটি জল নিয়ে এসে আমায় দিলেন। আমার দিকে ভালো করে চেয়ে দেখে বললে, তোমার কি হয়েছে? জ্বর। কোথায় বাড়ি? মনোহরপুরে। পাটালি খাবো না, শুধু জল দাও। জল খেয়ে আমি হেঁটে চললাম অতি কষ্টে। মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইল কতক্ষণ। সে বোধহয় বুঝতে পেরেছিল আমার হাঁটতে কষ্ট হচ্ছে। সে চেঁচিয়ে বললে, আজ এখানে থেকে গেলেই পারতে। হ্যাঁ গো। আমি ঘাড় নেড়ে বললাম, না, আমাকে যেতেই হবে। মার জন্য মন কেমন করছে। আবার মাঠ, কি সুন্দর মাঠ! শুধু আকন্দ ফুল আর ঘেঁটু ফুল ফুটে আছে। যদি শরীর ভালো থাকতো, হয়তো মাঠে হাডুডু খেলতাম বন্ধুদের নিয়ে। সূর্য অস্ত যাচ্ছে। এখনো সামনে চিলতেমারি গ্রাম, তারপর কেউটে পাড়ার খেয়াঘাট, যমুনা নদীর ওপর। সন্ধে হলেই আমার ভয় করবে। চিলতেমারি শ্মশান তার আগেই পেছনে ফেলতে হবে। কিন্তু আর যেন হাঁটতে পারছি না, শরীর কেমন করছে। একটা তেঁতুল গাছের তলায় গুড়ি ঠেস দিয়ে বসে দম নিই। সূর্যাস্তটার দিকে চেয়ে চেয়ে দেখি, সূর্য ডুবলেই অন্ধকার হয় না। ভরসা একেবারে ছাড়িনি। তেঁতুল গাছটার তলায় যদি আর খানিকক্ষণ বসি, না, তাহলে কেউটে পাড়ার খেয়াঘাটে পৌঁছতে পারবো না। আবার জ্বর আসবে নাকি? শীত করছে আবার। এক দাগ ওষুধ পকেট থেকে বের করে নাক টিপে খেয়ে নিলাম। বিকট তেঁতো কুইনাইন মিক্সচার। মা সুপারি কেটে দেবে বাড়িতে, তখন শুধু মুখে আর ওষুধ খেতে হবে না। চিলতেমারি ছাড়লাম প্রাণের দায়ে জোর হেঁটে। শ্মশান রাস্তার বাঁ দিকে তেলাকুচো আর সোয়াদি গ্রামের শ্মশান রাস্তার বাঁ দিকে তেলাকুচো আর সোয়াদি গাছের নিবিড় ঝোপে অন্ধকার নেমে আসছে। আর চোখে একবার চেয়ে দেখে সন্তর্পণে রাস্তা পার হয়ে যাচ্ছি। কে যেন বলে উঠল, পারবি নে তুই মায়ের কাছে যেতে, আমরা তোকে যেতে দেব না, তোকে এই শ্মশানেই রাখবো।
দূর, ওসব মনের ভুল। রাম 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 রাম। এখনো অন্ধকার হয়নি। অন্ধকার না হলে ওসব বেরুতে পারে না। রাম নামে ভূত পালায়। সত্যি, আর কিন্তু হাঁটতে পারছি নে। কেউটে পাড়া এখনো কত দূর? ওই দূরে বাঁশবন দেখা যাচ্ছে। কেউটে পাড়া গ্রামের এখনো অনেক দূর। এই বড় মাঠটা পার হতে হবে। বন্য প্রাণী নেই। এই সন্দেহ সময় মাঠে কেউ দেখবারও নেই। কেন গোপাল আমায় তাড়িয়ে দিলে বোর্ডিং থেকে? আমার ভয়ানক জ্বর এসেছে। আবার জ্বর এসেছে। কেউটে পাড়া কত দূর? চোখে যেন সূর্যের ক্ষেত দেখছি চারিদিকে। পুরুত ঠাকুরের স্ত্রী রাগ করে বলছেন, মাগো, ছেলেটার শুধু জ্বর আর জ্বর। পরের আপনকে দেখাশোনা করে আজই বিদায় করে দাও। ননি মাস্টার বলছে, ওর পা ফুলেছে, ও বাঁচবে না, ও এবার যাবে। ডান দিকে একটা বড় আম গাছ রাস্তার ধারে। ওইখানে একটু শুয়ে জিরিয়ে নেব, আর এক দাগ ওষুধ খাবো। আর হাঁটতে পারছি নে, ভীষণ জ্বর এসেছে। হঠাৎ আমার মনে হলো, ওই আমতলাতেই মা আঁচল বিছিয়ে বসে আছেন। আমি আসবো বলেই কখন থেকে বসে আছেন। মা এগিয়ে এসেছেন আমায় নিতে। আমি টলতে টলতে মায়ের কোলে শুয়ে পড়ি। মাথায় একটা কিসের চোট লাগলো। তারপর আমার আর জ্ঞান নেই। অন্ধকার নামলো মাঠে।